স্বাগত জানাচ্ছি বিরতির রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। বায়োপসির জন্য খালেদা জিয়ার নমুনা সংগ্রহ, রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার সিদ্ধান্ত, সংখ্যামুক্ত বললেন চিকিৎসক। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় কর্মসূচি, ঢাকায় ৮০ সংগঠনের সম্প্রীতি সমাবেশে নিরাপত্তার দাবি। কুমিল্লায় ধর্ম অবমাননার মামলা সিআইডিতে, নোয়াখালীতে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১, রংপুরে ১৩ আসামির রিমান্ড। আদি বুড়িগঙ্গা দখল করে নির্মাণ বহুতল ভবন উচ্ছেদ, ২ যুগের জবরদখল সরাতে বিআইডব্লিউটির অভিযান। ই কমার্স গ্রাহকের ২১৪ কোটি টাকা ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক, নিবন্ধিত না হলে কোম্পানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির পর তিনি এখন সুস্থ আছেন। তার শরীরে একটি লাম্প বা টিউমার শনাক্ত হয়, এ পরীক্ষা করা হয় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খালেদা জিয়ার হৃৎপিণ্ড, ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছেন। নানা জটিলতায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সবশেষ শারীরিক অবস্থা জানাতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন। আমাদের যিনি ডাক্তার সাহেব, যিনি দুইজন যারা ছিলেন আপনার প্রসিডিউরের সময়, তারা দুজনই আমার দুই পাশে উপস্থিত করছেন। তারা আপনার নিশ্চিত করেছেন যে তিনি অত্যন্ত সুস্থ আছেন, এখন ভালো আছেন, অ্যান্ড শি ইজ আউট অফ এভরিথিং, অর্থাৎ কোনো রকম আপনার বিপদের কোনো সম্ভাবনাই নেই বলে তারা মনে করেন। খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শরীরে ছোট একটি টিউমার চিহ্নিত হয়েছে, সেটার অবস্থা পরীক্ষা করতেই অপারেশন থিয়েটারে তার বায়োপসি করা হয়। ছোট্ট একটা লাম্প আছে এক জায়গায়, এবং যেহেতু লাম্প আছে সেজন্য লাম্পের জন্য ওটার নেচার অফ অরিজিন জানতে হলে তাহলে বায়োপসি করা হবে। বায়োপসি একটা ডায়াগনস্টিক প্রসেসের একটা পার্ট, এবং এই প্রসেসটার পরবর্তী চিকিৎসা কি হবে সেই পরীক্ষার উপর বেস করে পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে। বায়োপসি রিপোর্ট পাওয়ার পর বিএনপি প্রধানের পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 2018 সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজকের দিন ঠিক ছিল। এদিন বিএনপি নেতা রিজভী এবং দুলু আদালত উপস্থিত হননি। পরে বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলে বিতর্কিতদের বাদ দিয়ে দলের পরীক্ষিত ও ত্যাগীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে আজ এক ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা দেন। এর আগে নাম তালিকাভুক্তির ক্ষেত্রে কোনোরূপ স্বজনপ্রীতি বা লোভের বশবর্তী না হয়ে এবং প্রার্থীর সম্পর্কে তথ্য গোপন না করে নাম প্রেরণের জন্য দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা এবং নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে জনগণের কল্যাণে কাজ করা উচিত। বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আর হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী জানিয়েছেন,
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। এছাড়া 1974 সালে পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসির শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ নেওয়ার ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন হাই কমিশনার। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি হয়েছে। সকাল 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিনেট ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িক হামলা মেনে নেওয়া যায় না। যারা অসাম্প্রদায়িক বাংলাদেশে সহিংসতা চালাচ্ছে তাদের কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি এ ধরনের হামলার প্রতিহত করতে নতুন আইন করার দাবি জানান বক্তারা। ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের সদস্যরা মানববন্ধন করেন। বাগেরহাটে সকাল 10টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠনগুলো। বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেছেন, নতুন প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের এগিয়ে আসতে হবে। শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন জেলায় ঘটে সাম্প্রদায়িক সহিংসতা। হামলা চালানো হয় বেশ কিছু মন্দির ও হিন্দু বাড়িতে। এর প্রতিবাদে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি সমাবেশে অংশ নেয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ৮০টিরও বেশি সংগঠন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বক্তারা বলেন, রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। যারা বাংলাদেশকে মিনি পাকিস্তান করতে চায় তাদের কেউ কেউ আপনাদের ভেতর ঢুকে গেছে। তাদের মুখোশের আড়ালের সেই রাজাকারের চেহারাটা আবার দেখুন। পৃথিবীর কোন অপশক্তিকে আপোষ দিয়ে মাথায় হাত বুলিয়ে কথা বলে কোনদিন ধ্বংস করা যায়নি। এটা একটি রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী চক্র আবার মেতে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হবে। দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এই দেশটি মুক্তিযুদ্ধের দেশ, এই দেশটি বঙ্গবন্ধুর দেশ, এই দেশটি বাঙালির দেশ এবং এই দেশটি সকল ধর্মপ্রাণ মানুষের দেশ। এটি হলো এক ধরনের রাজনৈতিক সাম্প্রদায়িকতা। যদি রাজনৈতিক সাম্প্রদায়িকতাই হয় তাহলে রাজনৈতিক শক্তিসমূহ যারা অন্ততপক্ষে অসাম্প্রদায়িক মানবিক চেতনায় বিশ্বাস করেন সেই মানুষগুলোকে নিঃসন্দেহে সহমত জ্ঞাপন করে এক স্টেজে আসতে হবে, এক মঞ্চে আসতে হবে। এই তরুণ পদ্ধতির মস্তিষ্ক মানসিকতাকে এই হত্যাযজ্ঞে লুটিয়ে দিয়ে কারা রাষ্ট্রকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে প্রশাসনকে অসাম্প্রদায়িক করতে হবে, পাশাপাশি সংবিধান ও আইনের অসঙ্গতিও সংশোধন করতে হবে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। অপরদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপি জামায়াতকে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী উল্লেখ করে এদের ২০ দাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন। সকালে রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। দেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা ও করণীয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভিন্ন শ্রেণী পেশার আলোচকদের বক্তব্যে উঠে আসে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে নানা দাবি ও পরামর্শ। আলোচনায় প্রশাসনকে অসাম্প্রদায়িক করার দাবি জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি। যদি ধর্মান্ধদের আক্রমণের পুনরাবৃত্তি আমাদের ঠেকাতে হয় তাহলে একটি অসাম্প্রদায়িক প্রশাসন দরকার, একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক অঙ্গন ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দল দরকার, আর অসাম্প্রদায়িক সংবিধান ও অসাম্প্রদায়িক আইন কানুন দরকার। অপরদিকে জাহাঙ্গীর কবির নানক বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক আদর্শকে ভুলুণ্ঠিত করতে বিএনপি জামায়াত দীর্ঘদিন যাবৎ নানা অপপ্রচার ও চক্রান্ত করে চলছে। সাম্প্রদায়িক সন্ত্রাসের যে অভয়ারণ্য
গড়বার পায়তারা করছে দেশের জামাত বিএনপি ও তাদের সাগরের মৌলবাদী তাবেদার অপশক্তি। তাদের বিদ্যাত ভেঙে দিয়ে অসভ্যদায়ক বাংলাদেশ বিনির্মাণের আলপথ রচনা আমাদের সঞ্জীবিত হতে হবে। আওয়ামী লীগের আরেক জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরীও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধে সজাগ থাকার আহ্বান জানান। আমাদের কর্তব্য হবে জনগণের কাছে আমাদের যে এই অসাম্প্রদায়িক চেতনা এটা তুলে ধরা এবং মানুষে অসাম্প্রদায়িক করা। আসুন আমরা আলো দিয়ে আলো জ্বালি এবং অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত করি, সাম্প্রদায়িকতার বীজ বাষ্প এবং এই আধার এই তমসা আমরা দূর করি। নেতারা বলেন, শহীদের রক্তে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় ধর্ম অবমাননার মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। আজকের মধ্যে মামলার আদেশের কপি সিআইডির কাছে পৌঁছে দেওয়া হবে। ঘটনার পর থেকে এই মামলার তদন্ত করছিল পুলিশ। এদিকে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজা মণ্ডপ থেকে খোয়া যাওয়া হনুমানের গদা রোববার রাত 11টার দিকে উদ্ধার করেছে পুলিশ। সেখানে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় দারোগাবাড়ি মাজারের পাশের জঙ্গলে ইকবালের দেখিয়ে দেওয়া জায়গা থেকে উদ্ধার করা হয় গদা। এ সময় সিআইডির ফরেনসিক টিম গদা থেকে আঙুলের ছাপ এবং এর আশপাশে পাওয়া অন্যান্য বস্তু উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করে। এর আগে পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় ইকবালকে। পরে ইকবাল সহ 4 আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম সকালে এক সংবাদ সম্মেলনে জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল গত 13 অক্টোবর তার ফেসবুক পোস্টে উস্কানিমূলক বক্তব্য প্রচার করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলাসহ সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা অন্য মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের 4 ও জামায়াতের 1 নেতা আছে বলেও জানান পুলিশ সুপার। এ পর্যন্ত নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় 11 মামলায় 135 জনকে গ্রেপ্তার করা হলো। ফয়সাল ইনাম কমল কুমিল্লা জেলার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিওটি আপলোড করা সহ অন্যান্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করব এবং এই ঘটনায়, এই উস্কানিতে, এই সংগঠনে, এই যে ভাঙচুরের ঘটনায় এর পেছনের থেকে কারা বা যারা ইন্ধন দিয়েছে তাদের নামগুলো আমরা বের করব। এদিকে রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার 13 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে তাদের পীরগঞ্জ থেকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পীরগঞ্জের মাঝিপাড়ায় অগ্নিকাণ্ড, হামলা এবং লুটপাটের ঘটনায় এ নিয়ে 50 আসামিকে রিমান্ডে নিল পুলিশ। এর আগে এই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 65 জন। চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলার ঘটনায় 16 জনের 1 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মহানগর হাকিম হুসাইন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন জানান, গত 15 অক্টোবর জেএম সেন হল পূজা মণ্ডপে হামলার পেছনের মদতদাতাদের বের করতে 16 জনের 7 দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে হামলার ঘটনায় ছাত্র অধিকার আন্দোলনের 7 জনকে 1 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 2 এবং নারী 3 জন। এই নিয়ে মোট প্রাণহানি হলো 27,828 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 20,773 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 290 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.39%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,67,981 জনে। সুস্থ হয়েছেন আরও 413 জন। এই নিয়ে মোট সুস্থ 15,31,740 জন। বৃহস্পতিবার সারা দেশে দেয়া হবে বিশেষ টিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী টিকা কেন্দ্রে দেওয়া হবে এই টিকা। কর্মসূচি শুরু হবে সকাল 9টায়।
টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত চলবে টিকাদান, দেয়া হবে শুধু টিকার দ্বিতীয় ডোজ। এরই মধ্যে সারা দেশের সব কেন্দ্রে টিকা পাঠাতে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগ। 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেয়া হয় 66 লাখ টিকা। কর্মসূচির অংশ হিসেবে পরের দিনও আরও 11 লাখ মানুষকে টিকা দেওয়া হয়। সার্ভার জটিলতায় জন্ম সনদ পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। শিশুদের স্কুলে ভর্তি সহ নানা প্রয়োজনে নিবন্ধন করতে পারছেন না নগরবাসী, অনেকেই দিতে পারছেন না করোনার টিকা। সিটি কর্পোরেশন জানিয়েছে মূল সার্ভারের সমস্যা থাকায় সেবা দিতে পারছেন না তারা। এদিকে সার্ভার জটিলতার বিষয়ে জানে না দায়িত্বে থাকা রেজিস্ট্রার জেনারেল অফিস। উত্তর ঢাকার 12টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্ম নিবন্ধন সনদ নিতে হয় মহাখালীর আঞ্চলিক কার্যালয় থেকে। রোববার দিনভর এখানে জন্ম নিবন্ধনের আবেদন জমা পড়ে প্রায় 400, কিন্তু সারাদিনই বন্ধ ছিল সার্ভার। সন্ধ্যায় সার্ভার জটিলতা কিছুটা কমলেও আবেদনের বিপরীতে নিবন্ধন হয়েছে সামান্যই। সংশ্লিষ্টরা বলছেন কিছুদিন ধরেই সার্ভার জটিলতার কবলে পড়তে হচ্ছে, এজন্য অসংখ্য আবেদন জমা পড়ে আছে। হঠাৎ দেখা যায় রেজিস্টার বন্ধ, প্রিন্ট হয় না, আবার প্রিন্ট হয় রেজিস্টার বন্ধ, এইভাবে সফটওয়্যারটা কাজ করতেছে প্রায় 1 মাস যাবত এইভাবেই করতেছে। দেখা যায় অনেক সময় মারামারির অবস্থা হয়ে যায় মানুষের সাথে, মানে সবারই তো জরুরি, আমার লাগবে কেন দিবেন না, ওনারটা হয়েছে আমারটা হইবে না, মানুষ মানে বুঝতে চায় না যে সার্ভারের ব্যাপারটা। এই আজকে সকাল থেকে এই মাত্র 7-8টা কাগজ প্রিন্ট হয়েছে। ডিএনসিসির অঞ্চল 5-এর কার্যালয়েও জন্ম নিবন্ধন প্রত্যাশীদের জটলা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সব অঞ্চলেই হচ্ছে ভোগান্তি। সময় মতো জন্ম নিবন্ধন না পাওয়ায় অনেক শিক্ষার্থীর ভর্তিতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমরা অ্যাপ্লাই করে আসছি, কিছুক্ষণ সার্ভার থাকে নাই, তারপর করে আনলাম। এখানে আসার পর ওনারা বাকি কাজ করতে পারতেছে না, লিঙ্ক নাই। এখন বিডিআরএস যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারে কাজ করতেছে না, আমরা মোবাইলে আবেদন করতে পারিনি। অনেক কষ্টে আবেদন করছি কিন্তু পরে আর যায়নি। শিক্ষার্থীদের করোনা টিকার জন্য দরকার হচ্ছে জন্ম নিবন্ধন। আর নতুন নিয়মে 2001 সালের পর যাদের জন্ম, তাদের জন্ম নিবন্ধনের জন্য বাবা মায়ের জন্ম নিবন্ধনও প্রয়োজন হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে একসঙ্গে অনেক বেশি আবেদন জমা পড়ার কারণে সার্ভার জটিলতা হচ্ছে। এখানে একটা সময় দিনে 20টা আবেদন পড়তো, এখন সেটা হয়ে গেছে 1 থেকে 150টা আবেদন। ঠিক আছে, এরকম কিন্তু প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নে। এটা এখন সার্ভার কিন্তু লোড নিতে পারছে না, সার্ভার কিন্তু খুবই স্লো। অনেক কিছুর সাথেই যেহেতু জন্ম নিবন্ধন সম্পৃক্ত এখন, তো সেক্ষেত্রে এই প্রেশারগুলো কিন্তু এই সময়গুলোতে থাকে। তো এই সময় হয়তো দেখা যাচ্ছে বাড়তি সময় আমাদের যে কাজের যে এটা আমাদের কিন্তু করতে হয় প্রায়। জন্ম নিবন্ধনের সার্ভার নিয়ন্ত্রণ হয় রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে। সার্ভার জটিলতার বিষয়ে তথ্য নেই তাদের কাছে। সার্ভারের যে সমস্যাটা আছে ওইরকম তো আসলে মেজর কোনো সমস্যা নাই আমরা জানি। হ্যাঁ, তারপরেও যদি থাকে আমি কালকে সকাল থেকে, আমি যেহেতু আপনি বলছেন ভালো কথা, ধন্যবাদ আপনাকে। আমি এখনই সার্ভারের বিষয়ে করতেছি। জানা গেছে শুধু ঢাকার 2 সিটি কর্পোরেশন নয়, জন্ম নিবন্ধন নিয়ে জটিলতা দেখা দিচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরে আদি বুড়িগঙ্গা দখল করে নির্মিত 28টি ছোট বড় স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। এর মধ্যে 3 তলা ও 2 তলা একটি বাড়িও রয়েছে। সকাল 10টার দিকে কালুনগর মৌজায় দ্বিতীয় দিনের মতো এ অভিযান দখলমুক্ত করা হয়েছে 1 একর ভূমি। এই অভিযানে BIWTA-র সঙ্গে অংশ নেয় জেলা প্রশাসনও। 2 যুগেরও বেশি সময় ধরে বেদখল হয়ে আছে আদি বুড়িগঙ্গা। নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন, নির্মাণ করা হয়েছে আবাসিক স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে BIWTA ও জেলা প্রশাসন। তবে স্থানীয়দের দাবি, নিয়মিত খাজনা ট্যাক্স দিলেও কিভাবে অবৈধ হলেন তারা। পাশাপাশি পান্না ব্যাটারি ও ম্যাটাডোর কোম্পানিও আদি বুড়িগঙ্গা দখল করেছে, তাদের কেন উচ্ছেদ করা হচ্ছে না সে প্রশ্নও তুলেছেন তারা। খাজনা নেন, সেক্ষেত্রে আমার জমি না, আমার জমি হলে খালুক, আমি বিল্ডিং করে, এটা কার ব্যাপার? আপনার যদি লাগে আপনি আমাদের কিনে নেবেন, আগে যেরকম নিছেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরে বললে ওনারা বলে কোর্টে যাইয়া রিপোর্ট করেন, কোর্টকে বলেন। খাত জমি হইলে এটা রেজিস্ট্রি হবে, হইলো কিভাবে? এটা নামজারি হলো কিভাবে? মেট্রোটের জায়গা খালের মিরে পড়ে রয়েছে, পাবলিকের জায়গা ভাঙে, পাবলিকের জায়গা উদ্ধার করে। এ প্রশ্নের জবাবে BIWTA বলছে আপাতত কালুনগর মৌজায় অভিযান চালাচ্ছেন তারা। ওই 2 কোম্পানি পড়েছে কামরাঙ্গীরচর মৌজায়, তবে পান্না ব্যাটারি ও ম্যাটাডোরের দক্ষিণ অংশ পড়েছে নদীর জায়গায়। 10-15 দিনের মধ্যে আমরা কামরাঙ্গীরচর মৌজা উচ্ছেদ অভিযান আরম্ভ করব।
তখন ছোট বড় সেটা আমাদের বিবেচ্য বিষয় হবে না, কারণ আপনারা এর আগেও দেখেছেন জেলা প্রশাসন ও বিআইডব্লিউডি যৌথভাবে ঢাকার চারপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, সেখানে অনেক বড় এমপি স্থাপনাও ছিল, অনেক বড় প্রভাবশালীদের স্থাপনাও ছিল, সবই আমরা নদীর স্বার্থে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও যদি সেরকম কোনো স্থাপনা থাকে আমরা অবশ্যই সেটা আমরা টাচ করব। আদি বুড়িগঙ্গা নিয়ে বড় ধরনের উন্নয়ন প্রকল্প নিতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসা নির্ভর কামরাঙ্গীরচরের চিত্র পাল্টে দিতে উদ্যোগ ডিএসসিসির। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বড় ধস দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসইর প্রথম সূচকটি 120 পয়েন্ট কমে 7000 পয়েন্টের নিচে নেমে গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 401 পয়েন্টে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি বাজারের দরপতনে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এর পেছনে কোনো গুজব আছে কিনা তা তদারকি করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সোমবার সূচকের পতন দিয়ে দিনের শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। সারাদিন উত্থান পতনের পর লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 120.41 পয়েন্ট কমে অবস্থান করছে 6885 পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি কমেছে ডিএসইর বাকি 2 সূচকও। এই সময় ডিএস30 সূচক কমেছে প্রায় 2 ভাগ এবং সরিয়া সূচক কমেছে 1.49%। ডিএসইতে আজ লেনদেন হয়েছে 1470 কোটি 43 লাখ টাকার শেয়ার। হাত বদলে অংশ নেওয়া 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 47টির, কমেছে 307টির এবং অপরিবর্তিত আছে 22টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কের কারণে বাজারে এমন দরপতন হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডে ট্রেডিং আচরণকেও দুষছেন তারা। এমন কোনো কারণ হয় নাই যে মার্কেট এভাবে পড়ে যাওয়ার। এটা পুঁজিবাজারের ধর্ম হচ্ছে পুঁজি ওঠানামা। একটা প্যানিক ক্রিয়েট হয়ে গেছে সমস্ত অ্যামং দি ইনভেস্টার্স, এবং কোনো ইনস্টিটিউশনাল সাপোর্টও আসে নাই, এবং কেউ কোনো রকমের তদারকি আছে বলে আমি দেখতেছি না। এদিকে বাজারের এমন অবস্থার পেছনে কোনো গুজব আছে কিনা সে বিষয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যে গুজব নিয়ে একটি বিষয় গত কয়েকদিন ধরে এসেছে, গুজবের বিপক্ষে একটি অবস্থান তৈরি করার জন্য বিসেক একটি সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল তৈরি করার জন্য তৎপর ব্যবস্থা নিচ্ছে। অতএব সেখান থেকে কেউ পুঁজিবাজারে যদি গুজব ছড়ানোর চেষ্টা করে সেটিকে প্রতিহত করা হবে। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে ফরচুন শুজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে শেফার ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় সিভিও পেট্রোকেমিক্যাল এবং তৃতীয় অবস্থানে ফুয়াং সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 400.8 পয়েন্ট, লেনদেন হয়েছে 60 কোটি 60 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহক প্রতারণা বন্ধে শিগগিরই ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন নিতে হবে। ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দ্বারা নিবন্ধিত না হলে প্রতিষ্ঠান বন্ধ করা হবে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এছাড়া বিভিন্ন ই কমার্সে গ্রাহকদের অগ্রিম হিসেবে দেয়া 214 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এসক্রোতে আছে, সেই টাকা গ্রাহকের ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানান তিনি। দেশে ডিজিটাল কমার্স ব্যবসা ও সমস্যা বিষয়ে পর্যালোচনার জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে সচিবালয়ে বসে জরুরি সভা। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী 3 মাসের মধ্যে দেশের সব ই কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। ব্যবসা ও ব্যাংকিং তথ্য দিয়ে নিবন্ধন করা না হলে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। আমাদের ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা ইউবিআইডি বলে, সেইটার একটা সিদ্ধান্ত হয়েছে সমস্ত ব্যবসায়ীদের লাইসেন্স বা কোনো এরকম কিছু না, কিন্তু তাদেরকে একটা নিবন্ধনের মধ্যে নিয়ে আসা, জাস্ট আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফিকেশন নাম্বার। তাদের সব আইডির জন্য তাদের কোনো এক্সট্রা খরচ নাই, শুধুমাত্র আমরা এটা একটা নিয়মের মধ্যে আনতে চাই। নিবন্ধিত যারা হবে না তাদেরকে তারা আউট অফ দি বিজনেস। 1 জুলাই থেকে এ পর্যন্ত বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানে গ্রাহকদের অগ্রিম পেমেন্টের 214 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে এসক্রো ব্যবস্থায় জমা আছে।
গ্রাহকদের এ টাকা ফেরত দিতে আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। এই সংক্রান্ত যে আইনি জটিলতা বা যেটা রয়েছে সেটার ব্যাপারে আমরা কথা বলেছি, ব্যবস্থা নিচ্ছি, একটু সময় লাগবে, কিন্তু সেই লক্ষ্যেও কাজ করছে যাতে করে জুলাই থেকে যারা পেমেন্ট দিয়ে আটকে আছে, যাদের টাকা ফেরত পাচ্ছে না, বিভিন্ন কারণে ফ্রিজ করা হয়েছে বা যাই হোক, সেটা ক্লিয়ার করে তারা যেন পায়। গ্রাহকের পণ্য পাওয়া নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে পণ্যের ট্র্যাকিং প্ল্যাটফর্ম বা CLTP এবং সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু থাকবে। এর মাধ্যমে যে কোনো গ্রাহক সহজেই অভিযোগ দিতে পারবে এবং তা দ্রুত সমাধান করা হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে থাকছে খেলার খবর। জানাচ্ছি শিরোনামগুলো। 250 হাঁকানো নাইমের গুরুত্ব ধারাবাহিকতায়, শারজার ব্যর্থতা ভুলে দুবাইয়ে ইংল্যান্ডের চ্যালেঞ্জে ফোকাস টাইগারদের। শ্রীলঙ্কায় চারজাতি ফুটবলের প্রাথমিক দলে কাতার প্রবাসী নবাব নেই কিংসলে লামুসের অধীনে কাল থেকে অনুশীলন। আর এবারে থাকছে টি-20 বিশ্বকাপের খবর। শ্রীলঙ্কা ম্যাচের পর ধকল কাটাতে আজ বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। অনেকেই হোটেল জিমে সময় কাটিয়েছেন। ইংল্যান্ড চ্যালেঞ্জের আগে ব্যর্থতা ভুলে ফুরফুরে মেজাজে থেকে মাঠে যায় বাংলাদেশ দল। বিশ্বকাপে এখনো পর্যন্ত সফল নাইম শেখ ধারাবাহিকতা রাখতে চান। অন্যদের উপর ভরসা রেখে সামনের ম্যাচগুলোতে ভালো কিছুর প্রত্যাশা টাইগার ওপেনারের। তামিম না থাকায় বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে নাইমকে। তারপরেও প্রথম ম্যাচে তাকে খেলানো হয়নি। আলোচনা সমালোচনার পর ফেরানো হয় একাদশে। তার প্রতিদান দিয়েছেন এই ওপেনার। ওমানের বিপক্ষে খেলেছেন ম্যাচ জয়ী 64 রানের ইনিংস। মাঝে পাপুয়া নিউগিনির বিপক্ষে শূন্যতে ফিরেছেন। চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে আবারও জ্বলে উঠেছেন। 62 করে বাংলাদেশকে বড় পুঁজি এনে দিয়েছিলেন, যদিও অন্যদের ব্যর্থতায় জয় আসেনি। সামনে আরও কঠিন লাইন আপের বিপক্ষে ধারাবাহিকতা রাখার লক্ষ্য টাইগার ওপেনারের। প্রতিটা ব্যাটসম্যানেরই ব্যক্তিগত একটা প্ল্যান থাকে, আমারও আছে। আর উইকেট এসেস করে তো অবশ্যই খেলতে হয়। উইকেট কন্ডিশন এগুলা দেখে তারপর প্ল্যানের সাথে অ্যাডজাস্ট করে তারপর ব্যাটিং করতে হয়। শ্রীলঙ্কাকে হারাতে পারলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া যেত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়াইয়ের সাহস পাওয়া যেত। তেমনটা হয়নি। মাহমুদুল্লাহ মুশফিকদের কথায় বারবার ফুটে উঠেছে হতাশা। বড় চাপে রয়েছে পুরো দল, স্পষ্ট হয়েছে সবকিছু ভুলে নতুন দিনে নতুনভাবে শুরু করতে চান নাইম। দুবাই ওমানের কন্ডিশন সিমিলার, তো আমরা অনেক দিন ধরে এখানে আছি। আমাদের এই কন্ডিশন আমরা এখন মোটামুটি ভালো অ্যাডজাস্ট। সামনে একটা একটা করে ম্যাচ বাই ম্যাচ আমরা ফোকাস করার জন্য, আর 3টা ডিপার্টমেন্টে আমাদের ভালো করার লক্ষ্য থাকবে, এটাই। ভ্রমণ ক্লান্তি আর টানা ম্যাচের ধকল কাটাতে সোমবার বিশ্রামে কাটিয়েছেন মুশফিক সাকিবরা। প্রয়োজন মতো অনেকেই জিম করেছেন। ম্যাচের আগের দিন আবুধাবির কন্ডিশন বুঝে ইংল্যান্ডকে নিয়ে পরিকল্পনা করবে টিম টাইগার্স। একদিনের বিশ্রাম, সে বিশ্রাম আর বিশ্রাম থাকেনি। হোটেলবন্দি থেকে ক্রিকেটাররা কাজ করেছেন ভুল ত্রুটি নিয়ে। কতটা শুধরাতে পেরেছেন জানা যাবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ভুল ত্রুটি শুধরে যদি জয় আসে, সেই জয় হতে পারে নানা অর্জনের শুরু। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে টি-20 বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্নে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে হারে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে জয়ের সুযোগ কমেছে। বিশ্লেষকদের মতে পেছনের ব্যর্থতা ঝেড়ে দ্রুতই শিক্ষা নিতে হবে ক্রিকেটারদের। দলকে এক সূত্রে গাঁথতে আত্মবিশ্বাসে জোর দিতে হবে ম্যানেজমেন্টকে। বাছাই পর্ব থেকে শ্রীলঙ্কা ম্যাচ পরিকল্পনা আর বাস্তবায়নে বেশ ফারাক। শারজায় 172 রান টপকানো সহজ ছিল না লঙ্কানদের। প্রতিপক্ষকে শুরুতে বিপদেও ফেলেছে টাইগার বোলাররা। ম্যাচে নিয়ন্ত্রণ যখন নিজেদের দখলে, তখনই তালগোল। মুস্তাফিজ সাকিবের ওভার থাকা সত্ত্বেও বল করেন মাহমুদুল্লাহ, করিয়েছেন আফিফকে দিয়ে। ওখানে কি লাগাম আলগা হয়েছে? যদিও লিটনের পরপর 2 ক্যাচ মিসে আক্ষেপ হতাশায় রূপ নিয়েছে। হয়তোবা তার মেইন বোলারদের উপরে
আস্থাটা একটু কমে গেছিল, সেই জন্য সে আফিফকে ট্রাই করেছে। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে, ইজি উইকেট ছিল, আই মিন দ্যাটস ওয়াজ দ্য ফার্স্ট থিং। আরেকটা ছিল আমার মনে হয় আমাদের বোলারদের মধ্যে কোনো বাইট ছিল না এক্সেপ্ট সাকিব। আমার মনে হয় দেয়ার ওয়াজ নোবডি হু লুক লাইক টেকিং উইকেটস। টুর্নামেন্টে টিকে থাকতে টাইগারদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার সাথে লড়াই সহজ হবে না। প্রতিপক্ষ আর গেম প্ল্যানিংয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ম্যানেজমেন্টকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে একাদশ নির্বাচনে। বাকি ম্যাচগুলোতে কিন্তু আমরা ওই প্রেশারটুকু নাই, আমরা মোটামুটি জানি যে এরা আমাদের যে ভালো দল, কাজেই তারা জিততেই পারে, তাদেরই জেতার কথা। এবং আমরা যদি এই জেতার জায়গাটাতে আমরা চ্যালেঞ্জ তৈরি করতে পারি, সেটাই আমাদের অ্যাচিভমেন্ট। আর এমনি তো আমাদের দুজন স্পিনার তো আছেই, আরও মাহমুদুল্লাহ আরও অনেকে বল টল করতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের সঙ্গে আসলে একজন স্পিনার বেশি নিয়ে খেলানো হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে হারে কাঠগড়ায় লিটন। অফ ফর্মের সাথে ক্যাচ মিসে খারাপ সময় পার করছেন। বাকি ম্যাচগুলোতে লিটনের একাদশে সুযোগ মিলবে তো? বিশ্লেষকদের আশা লিটনের পাশে থাকবে ম্যানেজমেন্ট। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার লাহিরু কুমারের সঙ্গে বিবাদে জড়িয়ে জরিমানা গুনতে হলো লিটন দাসকে। আগ্রাসী ভূমিকায় থাকায় লঙ্কান পেসারেরও শাস্তি হয়েছে। রোববার সুপার 12-এর ম্যাচে লিটনকে আউট করার পর তেড়ে আসেন কুমারা। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের, যার শুরুটা করেছিলেন কুমারা। তবে জরিমানা গুনতে হচ্ছে দুজনকেই। আইসিসির আচরণ বিধি অনুযায়ী বাজে ভাষা ব্যবহার এবং দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে ব্যাটারকে আগ্রাসী করার শাস্তি পেয়েছেন কুমারা। কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফির 25%, আর অক্রিকেটীয় আচরণে লিটনের 15% জরিমানা হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। এদিকে শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 166 রান। মোহাম্মদ শাহজাদ ও হজরতুল্লাহ জাজায়ের ব্যাটে উড়ন্ত শুরু পায় আফগানিস্তান। প্রথম 50 আসে মাত্র 31 বলে। বিধ্বংসী উদ্বোধনী জুটি ভেঙে স্বস্তি দেন সাফিয়ান শেরিফ। শাহজাদ ফেরেন 22 রান করে। বিপজ্জনক জাজাইকে 44 রানে থামিয়েছেন মার্ক ওয়াট। ওভার প্রতি 8-এর উপর রান তুলেছে আফগানরা। রহমতুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরান রানের গতি বাড়িয়েছেন। Both sides needing to win, Pakistan and New Zealand. That's right here in the evening. শ্রীলঙ্কায় 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টের জন্য 24 সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাফুফে। নতুন মুখ বসুন্ধরা কিংসের কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। জায়গা হয়নি এলিটা কিংসলের। তবে সোমবার রাতে আলোচনায় বসার কথা কর্তাদের, এরপরই জানা যাবে সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুরে প্রস্তুতি শুরু করবে জামাল তোপুরা। জাতীয় দলে বাংলাদেশ বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার যুক্ত করা এখন আর অবাক করে না। সেই ধারাবাহিকতায় লাল সবুজ ডেরায় নতুন সংযোজন ওবায়দুর রহমান নবাব। কাতারের আসপেয়ার একাডেমিতে ফুটবলের হাতেখড়ি নবাবের। খেলেছেন দেশটির শীর্ষ ক্লাব আল দুহাইলের হয়ে। কাতার অনূর্ধ্ব-19 দলেও সুযোগ পেয়েছিলেন। উইংয়ে খেলেন, গোল করার সামর্থ্য আছে নবাবের। গত মৌসুমে বসুন্ধরায় যোগ দিয়ে প্রিমিয়ার লিগের 2টি ম্যাচ খেলেছেন। নবাব এলেন, কিন্তু এলিটা কিংসলেকে নিয়ে কি হলো? ছাড়পত্রের জটিলতায় সাফে সুযোগ হয়নি। এবার 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রাথমিক দলেও এলিটার জায়গা হয়নি। ব্রুজনের পর অন্তর্বর্তী দায়িত্ব মারিও লামোসকে দিয়েছে বাফুফে। শ্রীলঙ্কা সফরে ভালো করতে মুখিয়ে এই পর্তুগিজ কোচ। দল যেটা আছে সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। এর মধ্য থেকেই আপনাকে সেরা খেলোয়াড় খুঁজে নিতে হবে। হাতে বেশ কিছুদিন সময় আছে। চেষ্টা করব আমার ফুটবল কৌশলে তাদের মানিয়ে নেয়ার। বাকি কাজটা খেলোয়াড়দেরই করতে হবে। সবশেষ সাফে যে দল ছিল তার বাইরে 7 ফুটবলারকে ডেকেছেন অন্তর্বর্তী কোচ লেমোস। অনূর্ধ্ব-23-এর হয়ে উজবেকিস্তানে থাকা 6 জন পরে যোগ দিবেন। মঙ্গলবার থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি। অ্যাটাকিং কিংবা ডিফেন্সিভ নয়, আমি উইনিং মুডে খেলাতে বিশ্বাস করি। যখন যেই ধরনের খেলা প্রয়োজন সেটাই খেলতে হবে দলকে। জয়ের জন্য প্রয়োজনে যে কোনো খেলোয়াড় যে কোনো জায়গায় খেলতে পারে। পুরোটা বিষয়ই টিম কম্বিনেশনের উপর নির্ভর করে। সবার আগে সেটা সেট করতে হবে। 4 জাতি টুর্নামেন্টে 8 নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিশেলস। 11 ও 14 তারিখ মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে জামালরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন 5,000-এরও বেশি রুশ নাগরিক। তাদের কারণে বদলে গেছে এলাকাটির হাটবাজার, দোকানপাট ও রেস্তোরাঁর পরিবেশ। বাংলা ভাষায় টুকটাক কথা বলাও শিখে গেছেন বিদেশিরা। তাদের সংস্পর্শে রুশ ভাষাও টুকটাক শিখে ফেলেছেন স্থানীয়রা। সব মিলিয়ে রূপপুর যেন এক মিনি রাশিয়া। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। অর্থ বছরের 4 মাসে শুধু শুল্ক গোয়েন্দার হাতেই জব্দ হয়েছে 67 কেজি স্বর্ণ। গোয়েন্দারা বলছেন, আকাশপথে আন্তর্জাতিক যোগাযোগ যতই স্বাভাবিক হচ্ছে ততই বাড়ছে স্বর্ণ চোরাচালান ও ব্যাগেজ রুলসের আওতায় আমদানি। তাদের মতে, কালো টাকা বিনিয়োগ ও নজরদারি এড়াতে চোরাই পথে স্বর্ণ আনছেন জুয়েলার্সরা। সোমবার শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এসব তথ্য উঠে আসে। রোববার রাতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের একটি অনির্ধারিত ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দা। বিমানের কার্গো হোলের দরজায় লুকোনো অবস্থায় মেলে 104টি স্বর্ণের বার, যার ওজন 12 কেজি, আনুমানিক দাম 8.5 কোটি টাকা। এ নিয়ে 4 মাসে শুল্ক গোয়েন্দা জব্দ করল 67 কেজি স্বর্ণ। আগের অর্থ বছরে আটকের পরিমাণ ছিল 174 কেজি। ঢাকা কাস্টমস হাউস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতেও স্বর্ণ জব্দ হয়েছে। এছাড়া ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে বৈধ পথে আমদানি হয়েছে মাত্র 11 কেজি। শুল্ক গোয়েন্দা বলছে, বৈধ পথে স্বর্ণ আমদানি করলে প্রয়োজন হবে বৈধ অর্থের। আবার এই স্বর্ণ ব্যবহারের হিসাবও দিতে হবে। তারা বলে যে এই ভ্যাটের কারণে আমদানি হচ্ছে না, তো ভ্যাটের কারণে আমদানি হচ্ছে না, 5% ভ্যাটের জন্য আমদানি হয় না। তো এই যে কোটি কোটি টাকা ধরা পড়লে কোটি কোটি টাকা লস হয়ে যায়, তো সে কেন এই রিস্ক নেয়? সে রিপিটেডলি কেন এই রিস্ক নিতেছে? তার মানে এখানে লাভ আছে। স্মাগলাররা এই যেগুলো পাঠায়, এগুলো তারা একা পাঠায় না, তারা 8-10 জন মিলে পাঠায়, যে একটা ধরা পড়ে গেলে ওই 8-10 জনের ঝুঁকিটা ভাগ করে নেয়। গোয়েন্দারা বলছেন, চোরাচালানের স্বর্ণ যাচ্ছে দেশের ব্যবসায়ীদের কাছে মাদক ও সন্ত্রাসী অর্থায়নে এবং ভারতে। চোরাচালানে বেশিরভাগ সময়ে ব্যবহার হচ্ছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিমান। প্রায়ই আটক হন বিমান, সিভিল এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা। রিপিটেডলি যেহেতু এখানে সিজ হচ্ছে, তো আমার মনে হচ্ছে সিনিয়র কর্তৃপক্ষকে আর একটু সিরিয়াস হয়ে বিষয়গুলোতে দেখা দরকার। স্বর্ণ আটক মামলার তদন্তে তেমন অগ্রগতি হয় না, ফলে বরাবরই ধরাছোঁয়ার বাইরে থাকে মূল চোরাকার বাড়িরা। তদন্ত চলছে, কিছু তদন্ত। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের নাতনিকে দেশের বাইরে নেওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সাথে শিশুটিকে মায়ের সাথে ভার্চুয়ালি যোগাযোগে বিচারিক আদালতের দেয়া আদেশ কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মাহমুদুল হকের একক বেঞ্চ এই আদেশ দিয়েছেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকতের সাথে 2015 সালে বিয়ে হয় তাসনোভা ইকবালের। পরের বছরের 18 ডিসেম্বর জন্ম হয় তাদের একমাত্র মেয়ের। তবে এক পর্যায়ে দাম্পত্য কলহের জেরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় দাবি তাসনোভার। পরে আইনি প্রক্রিয়া শেষে এবছরের সেপ্টেম্বরে তালাক হয় সৈকত ও তাসনোভার। তবে 5 বছর বয়সী কন্যা সন্তানকে মায়ের কাছে দেয়া হয়নি। গত 1.5 বছর মেয়ের সাথে দেখা করতে পারেননি মা তাসনোভা। শারীরিক মানসিক নির্যাতন, আমাকে প্রতিনিয়ত সবার কাছে অপদস্থ করা হতো, আমাকে পাগল বলা হতো, আমাকে মারধর করা হতো, এমনকি বাচ্চাও পর্যন্ত ধরে রেখেছে, বাচ্চাকে দিয়ে পর্যন্ত বলিয়েছে তোমার মাকে পাগল ডাকো। আইন অনুযায়ী মেয়েকে নিজের জিম্মায় পেতে পারিবারিক আদালতে শরণাপন্ন হলে মেয়েকে শুধুমাত্র ভার্চুয়ালি দেখার অনুমতি মেলে। এর বিরুদ্ধে জেলা আদালতে আপিল করলে একই রায় বহাল থাকে। অবশেষে হাইকোর্টে আবেদন করেন তাসনোভা। শুনানি শেষে সোমবার হাইকোর্ট শিশুটিকে নিয়ে তার অভিভাবকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। করোনাকালীন সময়ে এই বাচ্চা মেয়েকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে। এখন বাবা যদি যেতে পারে, আমি মা হিসাবে আমার মেয়েকে আমি রাখতে পারবো না কেন? একটা আনইউজুয়াল অর্ডার। নর্মালি আমরা দেখি হাইকোর্ট ডিভিশনে হাজব্যান্ড আসে, কিন্তু এখানে দেখলাম আনফর্চুনেট মাদার, মাকে আসতে হলো। তো এটা একটা গ্রেট ইনজাস্টিস। তার বিদেশ যাওয়ার উপর হাইকোর্ট ডিভিশন নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে।
এছাড়া তাসনুভার মেয়েকে শুধুমাত্র ভার্চুয়ালি দেখার সুযোগ দিয়ে বিচারিক আদালতের দেয়া আদেশ কেন বাতিল হবে না জানতে চেয়ে 2 সপ্তাহের রুল দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপবৃত্তি দেওয়ার নাম করে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। শিক্ষা বোর্ড এমনকি শিক্ষামন্ত্রীর নামও ব্যবহার করছে তারা। এ নিয়ে বোর্ড বলছে, বৃত্তি দেওয়ার এখতিয়ার শুধু তাদেরই আছে, অন্য কারো ফাঁদে পা না দেওয়ার পরামর্শও তাদের। করোনার কারণে উপবৃত্তি হিসেবে পাওয়া যাবে 4,200 টাকা। আর এই টাকা নিতে শিক্ষা বোর্ডে যোগাযোগ করার বার্তা দেয়া হচ্ছে অভিভাবকদের মোবাইল ফোনে। এরপর আবার সেই উপবৃত্তি দিতেই চাওয়া হচ্ছে টাকা। আর এই প্রতারণায় রয়েছে বেশ কয়েকটি চক্র। এই প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। অভিভাবক প্রতারিত হচ্ছে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক। চক্র ভাঙাচ্ছে শিক্ষা বোর্ডের নাম, এমনকি শিক্ষামন্ত্রী দীপুমণির নামও ব্যবহার করছে তারা। তবে বোর্ড বলছে এমন কোনো বৃত্তি দেয়া হচ্ছে না। আর এই প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। গোয়েন্দা এজেন্সি আছে তাদের মাধ্যমে, এবং আমরা আমাদের যে বিটিআরসি যারা এই সমস্ত মোবাইল নাম্বারগুলো ট্র্যাকিং করে তাদেরকে পাকড়াও করবে, তাদের শরণাপন্ন হচ্ছি এবং তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করেছি। বোর্ড বলছে পঞ্চম, অষ্টম ও এসএসসি পরীক্ষার ফলের ওপর দেয়া হয় বৃত্তি, আর সেটির তালিকা করার দায়িত্ব শুধু বোর্ডের। অর্থ আসে মন্ত্রণালয় থেকে, তাই বোর্ডের নামে অন্য কারো টাকা দেওয়ার কোনো সুযোগই নেই। সমস্ত প্রক্রিয়াটাই হলো গিয়ে অনলাইনে। এটা কখনো মেসেজের মাধ্যমে কোনো শিক্ষার্থীর মোবাইলে এই বৃত্তির মেসেজ যায় না। এই বৃত্তির মেসেজটা কখনোই এইভাবে দেওয়া হয় না, এবং বৃত্তির টাকাও মেসেজের মাধ্যমে দেওয়া হয় না। সেই সঙ্গে সামনের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েও এমন গুজব ছড়াতে পারে বলে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারিও করছে শিক্ষা বোর্ড। এসব প্রতারণার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে এ সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানানোর আহ্বান শিক্ষা বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের পাগলা কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে 5 শ্রমিক দগ্ধ হয়েছেন। দুপুরে সিএসআরএম স্টিল মিল কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সহকর্মীরা জানিয়েছেন, শ্রমিকরা কারখানার ভেতরে ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণ হয়ে গলিত লোহার তরল পদার্থ শ্রমিকদের শরীরে পড়লে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন। পাবনার ঈশ্বরদীর রূপপুর এখন বদলে যাওয়া এক জনপদ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর গত কয়েক বছরে নানা অবকাঠামো গড়ে ওঠা আর বিদেশি কর্মীদের অবস্থানে রূপপুর এখন মিনি রাশিয়ায় পরিণত হয়েছে। ভাবের আদান প্রদান আর সংস্কৃতি বিনিময়ে ভাষা শিখছে একে অপরের। 2013 সালে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের সহযোগিতায় চলছে কাজ। প্রকল্পে 5,000-এর বেশি রুশ বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কর্মকর্তা কাজ করছেন। তাদের কারণে বদলে গেছে ঈশ্বরদী, রূপপুর সহ আশপাশের হাটবাজার, দোকানপাট ও রেস্তোরাঁগুলোর পরিবেশ। রূপপুর প্রকল্পের আশপাশের এলাকায় এখন বাংলার পাশাপাশি শোনা যায় রুশ ভাষাও। রুশদের অনেকে টুকটাক কথা বলতে পারেন বাংলায়। স্থানীয়রাও কিছুটা রপ্ত করেছেন রুশ ভাষা। যতটুকু ব্যবসায়ীরা পারতেছে যে তাদের ভাষা অনুসারে এই নামগুলা অনুকরণ করতেছে। যে কোনো জিনিস ওরা খুব ভালোভাবে সুন্দরভাবে দেখে শুনে নিতে পারতেছে। বাস ওদের সাথে আমাদের একটা অন্যরকম রিলেশন হয়ে গেছে। প্রথম যে সমস্যাগুলো ছিল রাশিয়ানদের সাথে কথা বলতে চলতে, এখন রাশিয়ানরা আমাদের কথা বুঝে। সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ রূপপুর প্রকল্পে কর্মরত রুশরা। ভালো আছি। ভালো। Very good. Very good. Отлично. Всем добро пожаловать в Бангладеш. উনি বলতেছে এখানের জায়গাটা খুবই পছন্দ করছে, এখানের খাবার দাবার খুবই ভালো, আমাদের লোকগুলা খুবই অতিথিপরায়ণ। রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্প ঘিরে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। ইন্ডিপেন্ডেন্ট
নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।